কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। রাজশাহীতে নির্বাচনী জনসভা। ১৯ বছর পর যাচ্ছেন বগুড়ায়। সারা দেশে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা। একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ, এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শেরপুরে ইশতেহার ঘোষণা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ। সংবাদ সংগ্রহের সময় এখন টিভির শেরপুর প্রতিনিধি সহ আহত অর্ধশতাধিক। ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫। নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই, নিরপেক্ষরাই থাকবে ভোটের মাঠে, সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। অপেক্ষা গড়ালো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত পর্যন্ত। নিজস্ব অর্থায়নে কাজ শুরুর দাবি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। দীর্ঘ ২২ বছর পর কাল রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর, রাজশাহী এবং তারপর তিনি দর্শক, আমরা একটু অপেক্ষা করছি আমাদের পরবর্তী সংবাদের জন্য। রাজশাহী যাচ্ছেন যেমনটি বলছিলাম দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ৩ জেলা সমন্বয়ে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এরপরেই নগরীর মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত সহ সকল প্রস্তুতি শেষ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আরও জানবো রাকিবুল হাসানের প্রতিবেদন থেকে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট ১১টি জনসভা করেছে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে কাল আসছেন রাজশাহীতে। জনসভার বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে। সেজন্য প্রস্তুত হয়েছে মঞ্চ। ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দূরের দর্শকদের জন্য বসানো হয়েছে 4টি এলইডি স্ক্রিন। নগরের বিভিন্ন এলাকায় থাকছে মাইকে বক্তব্য প্রচারের ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান আসবেন তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমরা আশা করছি যে ৫০ থেকে ৬০ লক্ষ লোক হবে। আমরা এখানে জায়গা দিতে পারবো না। সকল শ্রেণীর পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। ফলে সারা বাংলাদেশে মানুষের আবেগ কিন্তু অন্যরকম ভাবে একটা ভিতরে কাজ করছে। কালকে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, এই যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশটি আসলে একটি ঐতিহাসিক সমাবেশ হিসেবে রাজশাহীতে রূপান্তরিত হবে। এই লক্ষ লক্ষ মানুষ তাকে আনন্দে বরণ করে নেবে। জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে এবং তার সন্তানকে যে কি ভালোবাসে তার প্রমাণ কালকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। জনসভা উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমানের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নির্বাচনে এই বিভাগে ভালো করবে দলীয় প্রার্থীরা। এবং ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী ১৭ বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। ৩৯টি আসনে ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। আশেপাশের জেলাগুলো থেকে সমাবেশে যোগ দেবে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। বেলা ১২টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে দুপুর ১২:৩০টায় মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালকে আমাদের প্রাণপ্রিয় নেতা ঐতিহাসিক মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। এখানে ১২টায় ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল। জনসভা মঞ্চে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের সকল প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তারেক রহমান। পরে সভা শেষে নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন তিনি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপরে হামলা চালানোর অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫-তে গণসংযোগও করেছেন তিনি। এ সময় শিক্ষা খাতে সংস্কারের প্রতিশ্রুতি এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানান। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। বুধবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫-তে গণসংযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পথে ভোটারদের সাথে কুশল বিনিময়কালে বহুতল ভবন থেকেও অনেকে হাত নেড়ে সাড়া দেন।
এদিন সকালে উত্তর কাফরুল হাই স্কুল থেকে প্রচারণা শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের শিক্ষা খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে আমরা আগেই বলেছি শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেব। এখানে দুইটা জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার, একটা মোরাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। আমাদের দেশে এই দুইটারই এখন দারুণ অভাব। যদি এই দুই দিক কভার করে হয় তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। উত্তর কাফরুল থেকে পূর্ব কাফরুল হয়ে ঢাকা 15 আসনের বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। দোকানপাট ও বাসাবাড়িতে গিয়েও ভোট চান তিনি। জামায়াত আমির অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানান তিনি। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে হবে। কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিষয়গুলো নেভিগেট করা। আমরা কিছু প্রতিকার পেয়েছি, একেবারে পাই নাই তা বলবো না, তবে আরো অনেক প্রয়োজন আছে। গত কয়েকদিন রংপুর ও খুলনা বিভাগে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করেন জামায়াতের আমির। 11 দলীয় ঐক্যের জনসভায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এর আগে সারা দেশে দিনভর প্রচারণা চালিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করেন প্রার্থীরা। পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের আড্ডা, এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জানাচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা আশ্বাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, এটি তার শেষ নির্বাচন, জনগণের কল্যাণে কাজ করার সুযোগ চান তিনি। 5 বছর চলে গেছে আসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে পড়ে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, মাথায় রাখবো। চট্টগ্রাম 11 আসনে সাম্প্রতিক হামলার জন্য প্রতিপক্ষকে দায়ী করেন ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সহিংসতা পরিহার করে সবাইকে সুষ্ঠু প্রচারণার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী ফজলুল হক। যারা জনগণের উপর আস্থা নেই, জনগণেরও তাদের উপর আস্থা নেই, সুতরাং তাদের রাজনীতি ভিন্ন পথে চলে। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তারা সেই রাজনীতি গ্রহণ করবে না। সবগুলা দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা দরকার। এই পেশি শক্তির নির্ভর রাজনীতি, সেটা আমরা তো মনে করছি যে 24-এর 36 জুলাইতে আমরা বিদায় দিছি, কিন্তু একটি দলের মধ্যে আমরা এখনো সেই ধরনের মানসিকতা দেখতে পাই এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের পর্যন্ত হামলা করতেছে এবং আমাদের যারা বিভিন্ন জায়গায় যায় তাদেরকে হামলা করতেছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা জাতির জন্য শুভ আনবে না। কক্সবাজারে প্রচারণা চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে তারা জনগণের সাথে ধোঁকাবাজি করছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। খুলনা 5 আসনে গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সন্ত্রাসমুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন ভোটারদের। আপনি চিন্তা করেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা এখন মাদের হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? আর জান্নাতের টিকিট কি কোনো মানুষ দিতে পারে? মহান আল্লাহর সন্তুষ্টি আর নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বরিশালের বাবুগঞ্জে প্রচারণায় এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এ সময় নিজ দলের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির নেতৃবৃন্দকে এবং জামাত সহ সকল নেতৃবৃন্দকে, তার নেতাকর্মীদেরকে এই জায়গাগুলোতে আচরণের ব্যাপারে সিরিয়াসলি সংযত আচরণের জন্য বারবার বলতে হবে।
দিনাজপুর 6 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডাক্তার জাহিদ। ভোলায় মোটরসাইকেল করে প্রত্যন্ত গ্রামে গণসংযোগ করেছেন ভোলা 1 আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মা বোনদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, মুরব্বীদের মধ্যে এবং তরুণ ভোটারদের মধ্যে এটি উল্লেখ করার মধ্যে, এবং আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। কাজে এই উপস্থিতি প্রমাণ করে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ এই অঞ্চল থেকে বিপুলভাবে জনসমর্থন নিয়ে দেশ সেবা করার সুযোগ পাবে বলে আমি অত্যন্ত আশাবাদী। চুয়াডাঙ্গায় সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি সংলাপ। এতে এক মঞ্চে উপস্থিত থেকে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চুয়াডাঙ্গা 1 আসনের বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এছাড়াও চাঁদপুর, সিরাজগঞ্জ সহ অন্যান্য জেলাতেও দিনভর প্রচারণা চালান প্রার্থীরা। শামসুল আরেফিন, এখন। এদিকে সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় নেমেছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। সভা, সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এসব বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম, সৈয়দপুর থেকে আছেন আমিরুল বাপ্পি এবং সবশেষ বরগুনা থেকে থাকবেন সুজন আকন। আমরা চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, আমি দেখতে পাচ্ছি আপনি একটা প্রচারণার মিছিলের সামনে দাঁড়িয়ে আছেন। সপ্তম দিন আজ, কেমন পরিস্থিতি চট্টগ্রামের একটু জানাবেন আমাদের। চট্টগ্রামের একেবারে পাড়া মহল্লা অলিগলিতে ভোটের আমেজ, ভোটের উত্তাপ চোখে পড়ছে এবং আজকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা কিন্তু চষে বেড়াচ্ছেন যারা বিভিন্ন দলের প্রার্থী আছেন। আমরা আছি চট্টগ্রামের পাহাড়তলির বাঁচামিয়া সড়কে, যেখানে বিএনপির যিনি প্রার্থী আছেন সাইদ আল নোমান, তিনি প্রচারণা চালাচ্ছেন এবং একেবারে সকাল থেকে শুরু করে রাত অবধি বিভিন্ন পাড়া মহল্লায় ভোটের উত্তাপ আমেজ চোখে পড়ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা যেমন জনসংযোগ করছেন, তেমনি নামাজ কিংবা বিভিন্ন জনজমায়েতকে কেন্দ্র করে তারা যেই প্রচারণা সেই সুযোগ কিন্তু হাতছাড়া করছেন না। এবং আমরা দেখছি যে আসলে এই আসনে কিন্তু মোট 9 জন প্রার্থী আছে চট্টগ্রাম 10 আসনে, এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে ধারণা করা হচ্ছে যে বিএনপির যিনি প্রার্থী আছেন তার সাথে জামাতের যিনি প্রার্থী আছে তার, এবং 10 আসনটি মূলত চট্টগ্রামের নগর কেন্দ্রিক এবং চট্টগ্রাম নগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক এলাকা কিন্তু এই আসনে পড়েছে। এবং আমরা দেখেছি যে আসলে এই আসনের বিভিন্ন সমস্যা আছে, বিশেষ করে জলাবদ্ধতা, মশা, বর্জ্য এবং শিক্ষা স্বাস্থ্যের একটি সমস্যা আছে। তো সেগুলো নিয়ে আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং যিনি বিএনপির প্রার্থী আছেন সাইদ আল নোমান, তিনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করছেন এবং তার পক্ষ থেকে শিক্ষাকে উন্নত করার পাশাপাশি জলাবদ্ধতা এবং যে মান উন্নয়ন, সামাজিক যে মান উন্নয়ন, মানুষের ভাগ্যের যে পরিবর্তন, সেগুলো নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষও আসলে চাইছেন যে এলাকার বেশ কিছু স্থান কিন্তু আমরা যেটি জানি যে উন্নত হলেও অনেক এলাকা কিন্তু এখন অনুন্নত, সড়ক কিন্তু সেভাবে গড়ে ওঠেনি, অবকাঠামোগত সংকট আছে, যানজটের সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের সংকট কিন্তু রয়েছে। সেসব সংকটের সমাধান চান এখানকার এলাকাবাসী এবং প্রার্থীরা যারা ভোটার আছেন তাদের দুয়ারে দুয়ারে গিয়ে সেই সব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন নান্দনিক উপায় এবং দৃষ্টিনন্দন উপায় অনুসরণ করে তারা আসলে এই ধরনের প্রচারণাগুলো চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে পুরো চট্টগ্রাম জুড়ে আসলে প্রার্থীরা এই প্রচারণাগুলো চালাচ্ছেন এবং চট্টগ্রামের যে সাধারণ সমস্যাগুলো সেগুলো যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি নিত্য নতুন কিছু সমস্যা, তরুণদের জন্য যেই প্রত্যাশার বিষয়গুলো সেগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং এই আসনে আমরা যেটি জানি যে মোট ভোটার কিন্তু 5 লাখ, তো 5 লাখ ভোটারকে কেন্দ্র করে যেমন প্রচারণা চালানো হচ্ছে, তেমনি বিশেষ করে তরুণ যারা, নারী ভোটার যারা, তাদেরকে কিন্তু আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমরা এখন দেখছি যে একেবারে অলিগলি থেকে শুরু করে ঘরের দুয়ার পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবং চট্টগ্রামের এই স্থানটি বা এই আসনটি আমরা জানি যে আসলে বিএনপির দীর্ঘদিনের একটি শক্তিশালী ঘাঁটি এবং এখানে যারা বিএনপির স্থানীয় নেতাকর্মী আছেন তাদেরকে যেমন এসব প্রচারণা উদ্বুদ্ধ করছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং সে সব কিছু মিলিয়ে আসলে জনগণের একটি স্বাভাবিক প্রত্যাশা, সাধারণ প্রত্যাশা যে খুব সুষ্ঠুভাবে তারা যাতে ভোট দিতে পারে এবং দীর্ঘদিনের তাদের যে ভোট না দেওয়ার সংস্কৃতি, সেই সংস্কৃতি যাতে পরিবর্তন হয় এবং ভোটের মাধ্যমে তারা যাতে তাদের যে প্রতিনিধি বা যারা তাদের যে প্রত্যাশিত প্রতিনিধি, যিনি এই চট্টগ্রামের এই আসনকে নতুনভাবে গড়ে তুলবেন এবং যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করবেন, তাকেই কিন্তু তারা
গুরুত্ব দিচ্ছে। লাইবা। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার একটু সৈয়দপুরে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, ফয়সাল যেমন চট্টগ্রামের নির্বাচনী পরিবেশের কথা বলছিলেন, প্রার্থীরা গণসংযোগ করছেন, সৈয়দপুরের কি অবস্থা? আপনি এখন কোন আসনটিতে রয়েছেন? সেখানকার প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের ভোট বিক্রি করব না, আমরা একাদলীয় জোট আমি এখন আছি নীলফামারী 4 আসনের আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ভোট দেব। সাধারণত এই আসনে দেখা যায় যে প্রার্থীরা সবসময় কিশোরগঞ্জ উপজেলাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ এটি বলা হয়ে থাকে যে কোনো নির্বাচন যাবেন, কিন্তু যারা শরিক দলের যারা নেতা আছেন তারা বিকেল থেকে আমরা বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন জনগণের মাঝে, যে তাদের এই জোট জয়যুক্ত হলে তারা কি কি জনগণের ভালোর জন্য করবেন সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন, এবং একই সাথে অন্য দলের ভোট দিলে কি কি তারা হারাতে পারে সেই কথাগুলো তারা বলছেন। এবং এখানে যে ইসলামিক দল যেমন আছে, এনসিপি আছে, এই অন্যান্য দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, এবং যারা স্থানীয় যারা নেতা আছে তারা সেই ভোট চাইছেন জনগণের কাছে, এবং তারা বলছেন যে এই যদি এই জোট জয়যুক্ত হয় তাহলে সেই জোটের যে মূল যে প্রতিশ্রুতিগুলো, যেমন চাঁদাবাজি না থাকা, যে কোনো ধরনের দুর্নীতি মোকাবেলা করা, এই ধরনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে, এগুলো তারা বারবারই বলছেন। এবং দেশে এতদিন ধরে যা পায়নি সেই জিনিসগুলো পেয়ে যাবেন। একই সাথে তারা এটাও বলছেন যে নির্বাচনের দিন যে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট নির্বাচন অনুষ্ঠান হবে, সেই গণভোটে হায়ের পক্ষে তারা ভোট চাইছেন যে হায়ে ভোট দিলে কি কি সুবিধা হবে এবং নায়ে ভোট দিলে কি কি অসুবিধা হবে, এগুলো তারা বলছেন। এবং এই যে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ মিলিয়ে যে 4 আসনে এখানে মোট 9 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 3 জন স্বতন্ত্র এবং 6 জন দলীয় প্রার্থী আছেন। তো সবসময় দেখা যায় যে এই সৈয়দপুর কিশোরগঞ্জের মধ্যে কিশোরগঞ্জের ভোটটাই হচ্ছে যে প্রার্থীকে জয়ী করতে সবসময় সহযোগিতা করে। এই জন্য কিশোরগঞ্জে জনসভা এবং যে সংযোগ সেটিও সবসময় প্রার্থীরা বেশি করে থাকেন। তো লাইভে এই ছিল আমার কাছে নীলফামারীর 4 আসন থেকে সবশেষ অবস্থা। চলে যাচ্ছে বাপ্পি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু বরগুনায় যেতে চাই সুজন আকনের কাছে। সুজন, আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে অনেক হাত পাখা দেখা যাচ্ছে, কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন জানাবেন আমাদের। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন মাহমুদুল হাসান ওলিউল্লাহ, তার যে একটি পথসভা চলছে, সেই পথসভায় এখানে আমি এসে দেখতে পেয়েছি এখানে মূলত একটি ঐতিহ্যবাহী বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী যে গদিঘাট বাজার, সেই বাজারটিতে মূলত এই পথসভাটি চলছে। এবং এখানে এসে কিন্তু আমি এখানকার যে ভোটাররা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখানে বরগুনা মূলত তাদের একেবারেই শুরু থেকেই একটি অবহেলিত জেলা। এখানকার প্রত্যেকটি পাড়া মহল্লা কিংবা আঞ্চলিক সড়কগুলো একেবারেই ভাঙাচোরা, এবং চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই, এবং উচ্চশিক্ষার কোনো বিশ্ববিদ্যালয় নেই। তো তারা এখানকার যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সমাবেশ এবং এই যে সমাবেশগুলোতে গিয়ে কিন্তু তারা বারবারই বলছেন প্রার্থীদের কাছে যে তারা এমন কোনো প্রার্থী বেছে নিতে চান যারা মূলত এই অবহেলিত বরগুনার জন্য কাজ করবেন। এবং এই সমাবেশেও আমি এসে দেখতে পেয়েছি যারা নেতাকর্মী রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে তাদের অবস্থান খুবই ভালো, এবং তাদের যে প্রার্থী রয়েছে মাহমুদুল হাসান ওলিউল্লাহ, তিনি মূলত ক্যারোবিনিয়া যে দরবার শরীফ তার পীর সাহেব, এবং তিনি তারা যে কর্মীরা রয়েছে তারা বলছেন যে তার একটি জনপ্রিয়তা এর আগেও রয়েছে,
এবং যার কারণে এবার তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে তিনি দাঁড়িয়েছে এবং এই অঞ্চলটি মূলত এর আগে যারা সংসদ সদস্য হয়েছিল তারা কিন্তু তেমন কোনো উন্নয়ন করেনি, যার কারণে তারা বলছেন যে এবার তাদের প্রার্থী যদি বিজয়ী হয় এবং তারা যদি বিপুল ভোটে বিজয়ী হবে এবং বিজয়ী হওয়ার পরে কিন্তু এই অবহেলিত বরগুনার জন্য তারা কাজ করবেন বলে এই নেতাকর্মীরাও তারা বলছেন। এবং আমি রয়েছি এই পথসভায় এবং পথসভায় আমি দেখতে পেয়েছি যে এখানকে যারা সাধারণ ভোটার রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে এবং তারা এই যে ভোটের একটি আমেজ সেটি কিন্তু এখানে লক্ষ্য করতে পেয়েছি আমি। তো এই ছিল আমার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পথসভা, সেই পথসভার সবশেষ। সুজন, এখন ধন্যবাদ আপনাকে। দর্শক, জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা, তারই 7ম দিন আজ। সে খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। ঘটনার সংবাদ সংগ্রহের সময় মারাত্মক আহত হন এখন টেলিভিশনের শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ। দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চেয়ার নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে, পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন 2 জন সাংবাদিক। আহতদের মধ্যে একজন এখন টেলিভিশনের শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ। এ সময় সাংবাদিকদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি প্রার্থী নির্বাচনী সভায় বক্তব্য দেয়া নিয়ে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেয়া 2 পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে নারীসহ আহত 5 জনকে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় এক পক্ষের নেতৃত্ব দেন ইসরাফিল মোল্লা, অপর পক্ষে ছিলেন ওয়াদুদ মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা এবং চান মিয়া। গতকাল ফরিদপুর 4 আসনের বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় ইসরাফিল মোল্লাকে দীর্ঘ বক্তব্যে আপত্তি তোলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরই জেরে আজ দুপুরে ইসরাফিল মোল্লার ছোট ভাই জাকারিয়া মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। পরে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। হামলার সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। দুপুর 12টায় জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছেঁড়ার ঘটনায় বিএনপিকে দায়ী করেন বক্তারা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যদিও অভিযোগের বিষয়গুলো ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা বিএনপি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের আধারে ঠাকুরগাঁও 1 আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে অপসারণ করে 2 থেকে 3 দুর্বৃত্ত। ছুরিও আছে, না? এবার নির্বাচনের সাথে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর নেই। সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। এ সময় ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। নির্বাচনের সাথে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এখানে সবাই খুব ভালো অফিসার, সৎ অফিসার। আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে প্রস্তুতি আরো বেশি ভালো।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্রগুলোতে বিশেষ টহল পরিচালনা করেন নৌ সদস্যরা। সরেজমিনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান তারা। এদিকে দুপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান জানান, নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার, ড্রোন এবং কুইক রেসপন্স ফোর্স সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনের দিনগুলোতে বিশেষ নজরদারির জন্য মোতায়েন থাকবে নৌবাহিনীর জাহাজ ও সোয়াত টিম। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে ব্যবহার করা হচ্ছে বডি ওর্ন ক্যামেরা। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণেও জোরদার করা হয়েছে নৌবাহিনীর অভিযান। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব ৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ ও 5টি ককটেল উদ্ধার করা হয়। র্যাব ৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নূর নবী জানান, উদ্ধারকৃত ককটেলগুলো র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে এবং সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাতে খুলনা ও পটুয়াখালী পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনার বিভাগীয় স্টেডিয়ামে সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোরদের জীবন দক্ষতা উন্নয়নে 2 দিনব্যাপী ব্যতিক্রমী বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুট ক্যাম্পে কিশোরদের জীবন দক্ষতার 11 বিষয় হাতে কলমে শেখানো হয়। প্রতি ক্যাম্পে 25 মিনিট করে চলে এক একটি সেশন, চলে টানা 4 ঘন্টা করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান শাখার পরিচালক সমীর মল্লিক সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলার উপস্থিত ছিলেন। আইনের সংঘাতে আসা শিশুদের উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়। লিজা মিত্রের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শিশু উন্নয়ন কেন্দ্র গাজীপুরের টঙ্গী শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। চলতি জানুয়ারিতে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারল না অন্তর্বর্তী সরকার। দফায় দফায় গণশুনানির সমীক্ষা সত্ত্বেও ভূ রাজনীতির দোহাই দিয়ে ঝুলে থাকা এই স্বপ্নের অপেক্ষা গড়ালো নতুন সরকারের সিদ্ধান্তের ওপর। আশিকুর রহমানের ক্যামেরায় মোকাররম হোসাইনের প্রতিবেদন। তিস্তার দুঃখ ঘুচল না এবারও, মরা নদীতে হলো না পানির সঞ্চার। বসতভিটা হারানো কিংবা ঘর ভাঙা মানুষের হারানো সম্পদ পুনরুদ্ধারের আশা আবারও রূপ নিল অপেক্ষায়। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 2025-এর জুলাই এক প্রকার ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, যেখানে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে বিনিয়োগ করার কথা ছিল। এই তিস্তা মহাপরিকল্পনার তবে চীনা রাষ্ট্রদূত সহ পানি সম্পদ উপদেষ্টার সবশেষ রংপুর সফরে স্পষ্ট হলো, সহসায় শুরু হচ্ছে না 1.5 দশক ধরে ঝুলে থাকা এই মহাপরিকল্পনার কোনো কাজ। যেটা গত 1 জানুয়ারি উদ্বোধন করার কথা তারা বলেছিল, সেটি কিন্তু হয়নি। কিন্তু আমরা জানি যে অতীতে রাজনৈতিক সরকার এই কাজটি এইভাবে ঝুলে রেখে করতে পারে নাই। আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারাও কথা দিয়ে কথা রাখবে কিনা জানি না। সুতরাং এই আন্দোলন করে কিভাবে আদায় করতে হয় সে কাজটিও আমরা করব। এতে অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলেও পরবর্তী সরকারের জন্য প্রকল্প এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন নদী ঘিরে আন্দোলনের নেতারা। তিস্তা আন্দোলন এখন এই অঞ্চলের 2 কোটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
নদীর জন্য এত বড় আন্দোলন পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। এই অঞ্চলের মানুষ আন্দোলন করে হতাশাগ্রস্ত হয়, এখন বলতেছে এইটা আর জীবনে হবে না ভাই। জন্য মানুষের আলোর প্রদীপটা জ্বালিয়ে রাখার জন্য এই সরকারকে দ্রুত একটা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি ভারত এবং চীনের মধ্যে যে মধ্যকার সম্পর্ক আগে এক সময় বৈরী ছিল, কিন্তু এখন কিন্তু সেই সম্পর্ক নাই, এখন তাদের সম্পর্ক বন্ধুত্বের দিকে গেছে। সুতরাং আমরা মনে করি ইন্ডিয়া এটাতে কোনো বাধা দেবে না, এটি কাজ শুরু করবে বলে আমরা বিশ্বাস করি। নদী ঘিরে নানা উন্নয়নের আশ্বাস ঝুলে আছে এক যুগ ধরে। প্রকল্প বাস্তবায়নে 12,000 কোটি টাকায় ব্যয় অনুমান করে সমীক্ষা শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম পর্যায়ে চীন থেকে 6,700 কোটি টাকার ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। সরকার আসে সরকার যায়, লম্বা হয় তিস্তা ঘিরে প্রতিশ্রুতির বহর। অন্তর্বর্তীকালীন সরকারের কোর্টে যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বল, তখনও এই সরকার গোল দিতে ব্যর্থ। আবারও বল ঠেলে দেওয়া হলো নির্বাচিত সরকারের হাতে। তবে এই পরিকল্পনা কিভাবে, কখন এবং কোন উপায়ে বাস্তবায়ন হবে সেটিরও স্পষ্ট কোনো ব্যাখ্যা মিলল না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সবশেষ সফরে। তাই আবারও অপেক্ষা, আবারও দিন গণনা তিস্তা বিদগ্ধ 5 জেলার 2 কোটি মানুষের। রংপুরের কাউনিয়া থেকে মোকাররম হোসাইন, এখন। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। রাজশাহীতে নির্বাচনী জনসভা, 19 বছর পর যাচ্ছেন বগুড়ায়। সারা দেশে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা, একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ, এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শেরপুরে ইশতেহার ঘোষণা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ। সংবাদ সংগ্রহের সময় এখন টিভির শেরপুর প্রতিনিধি সহ আহত অর্ধশতাধিক। ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 15। নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই, নিরপেক্ষরাই থাকবে ভোটের মাঠে, সিলেটের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। অপেক্ষা করালো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত পর্যন্ত, নিজস্ব অর্থায়নে কাজ শুরুর দাবি। আর এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।